হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নার্স একাডেমি বিডির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সাথে আছি আমি সজীব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে D124 মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। তো এই সাবজেক্টের আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মাইক্রো অর্গানিজমস কাকে বলে, মাইক্রো অর্গানিজমসের ক্লাসিফিকেশন এবং তার সাথে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল এবং সেই সেলের কি কি ফিচার্স রয়েছে সে বিষয়গুলি। তো আমরা আজকে আলোচনা করব একটি নতুন অধ্যায়, সেটার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আমরা গত ক্লাসে বলেছিলাম আহ, যে আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে বিস্তারিত এই ক্লাসে আলোচনা করব। তো ব্যাকটেরিয়া আমরা পড়ব, তো ব্যাকটেরিয়া সম্পর্কে যে বিষয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি আমরা যদি ব্যাকটেরিয়া ডেফিনেশন দেখতে যাই যে হোয়াট ইজ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কি। তো ব্যাকটেরিয়া ডেফিনেশনটা এরকম যে ব্যাকটেরিয়া হচ্ছে একটা একটি মাত্র সেল দ্বারা গঠিত একটি অণুজীব, যার নির্দিষ্ট কোনো নিউক্লিয়াস নেই। তাহলে আমরা যদি ডেফিনেশন লিখি তাহলে এরকম আসবে। ডেফিনেশন: ব্যাকটেরিয়া is a single celled microbe or microorganism. Their cell are simpler than others microorganism, and they have not nucleus present in the cell. তাহলে আমরা সহজ ভাষায় বলতে গেলে ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটি ক্ষুদ্র অণুজীব যার নির্দিষ্ট কোনো নিউক্লিয়াস নেই এবং এই কোষগুলো খুবই সিম্পল হয়ে থাকে। আমরা দেখলাম যে ব্যাকটেরিয়ার ডেফিনেশন কি এবং ব্যাকটেরিয়া বলতে কি বোঝায়। আমরা এখন একটি চিত্রর মাধ্যমে বুঝবো ব্যাকটেরিয়া আসলে দেখতে কেমন বা ব্যাকটেরিয়ার ভিতরে কি কি রয়েছে। আমরা যদি এটা একটা ব্যাকটেরিয়াল সেল ধরি, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেল ওয়াল, এটা হচ্ছে আমাদের ক্যাপসুল, এগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজমিক মেমব্রেন, এগুলো হচ্ছে আমাদের রাইবোজোম, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়েট, এগুলো হচ্ছে আমাদের প্লাজমিড, এগুলো হচ্ছে আমাদের ফিমব্রি,
এটা হচ্ছে আমাদের ফ্লাজেলা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া। হুম, ফিগার ব্যাকটেরিয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার বেশ কিছু উপাদান রয়েছে। এখন আমরা দেখি যে এই ব্যাকটেরিয়ার উপাদানগুলো কি কাজ করে থাকে। আমরা যদি সেল ওয়াল দিয়ে শুরু করে থাকি, তাহলে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের কাজ হচ্ছে মূলত একটি সেলকে সাপোর্ট প্রদান করা বা একটা সেলের শেপ নির্ধারণ করা, একটা সেলকে বাইরের অন্য কোনো মাইক্রো অর্গানিজম বা কোনো টক্সিক বা হিট বা যে কোনো একটা এনভায়রনমেন্ট থেকে সেলকে প্রোটেক্ট করাই হচ্ছে সাধারণত সেল ওয়ালের কাজ। তারপর রয়েছে আমাদের ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে একটি বিশেষ বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার। এই ক্যাপসুল সব ব্যাকটেরিয়াতে থাকতে পারে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়াতে নাও থাকতে পারে। এই ক্যাপসুল মূলত ব্যাকটেরিয়ার যে ভিতরের অর্গানেলস গুলো রয়েছে, সেই অর্গানেলস গুলোকে বাইরের বিরূপ আবহাওয়া থেকে একটা প্রতিরক্ষা ব্যবস্থা দেয়। এই প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়াই হচ্ছে এই ক্যাপসুলের মূল কাজ। তারপর রয়েছে আমাদের সাইটোপ্লাজমিক মেমব্রেন। অর্থাৎ এই সাইটোপ্লাজমিক মেমব্রেন গুলো মূলত একটা কোষের ভিতরে অনেক ধরনের এনজাইম থাকে, সেই এনজাইম গুলোকে ট্রান্সপোর্ট করতে সহায়তা করে। এখানে রয়েছে আমাদের রাইবোজোম। আমরা জানি যে কোনো কোষের রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিনকে সিনথেসিস করা। এখানে রয়েছে আমাদের নিউক্লিওয়েড। নিউক্লিওয়েডটা কি? নিউক্লিওয়েড হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেখানে জেনেটিক কিছু আমাদের ম্যাটেরিয়ালস থাকে আর কি। এই নিউক্লিওয়েডের মধ্যে এই যে ব্যাকটেরিয়ার কোষটা রয়েছে, সেই কোষের যত ধরনের জেনেটিক ম্যাটেরিয়ালস সব কিছু এই নিউক্লিওয়েডের মধ্যে প্রবেশ করানো থাকে বা নিউক্লিওয়েডের মধ্যে স্থাপিত হয়ে থাকে। তাহলে অন্যান্য সাধারণ যদি আমরা প্রাণী কোষ দেখতে যাই, সে কোষে কিন্তু একটা সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মাধ্যমেই কিন্তু পরবর্তী বংশবিস্তার হয়ে থাকে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই নিউক্লিয়েডের ভেতরে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো পরবর্তীতে ব্যাকটেরিয়ার যখন কোষ বৃদ্ধি হবে বা কোষ বিভাজন হবে, তখন এই কোষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নতুন কোষে রূপান্তরিত হবে বা নতুন কোষে ট্রান্সফার হয়ে যাবে। তো তারপর রয়েছে আমাদের প্লাজমিড। প্লাজমিড খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান ব্যাকটেরিয়ার জন্য। সব ব্যাকটেরিয়ার জন্য না, কিছু কিছু ব্যাকটেরিয়ার জন্য। কারণ এই প্লাজমিডের কাজ হচ্ছে একটা কোষকে বা একটা কোষের অ্যান্টিবায়োটিক এবং টক্সিন কোন সাবস্টেন্স থেকে এই ব্যাকটেরিয়াকে রক্ষা করা। অর্থাৎ সাধারণত আমাদের যদি কোনো ব্যাকটেরিয়া জনিত কারো কোনো ডিসঅর্ডার হয়, তাহলে আমরা মূলত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। তাহলে সেই অ্যান্টিবায়োটিক থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করার কাজ হচ্ছে এই প্লাজমিডের। তারপরে রয়েছে ফিমরি। ফিমরি মূলত দুইটা কাজ রয়েছে। একটা হচ্ছে সেল টু সেল অ্যাটাচমেন্ট, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার সাথে যে অ্যাটাচমেন্টটা হবে, সেই অ্যাটাচমেন্ট হবে মূলত এই ফিমরির মাধ্যমে। এবং আরেকটি কাজ রয়েছে এই ফিমরি, সেটা হচ্ছে কনজুগেশন বলা হয় মূলত সেটাকে। অর্থাৎ একটা সেল এবং আরেকটা সেলের যে একটা জৈবিক চাহিদা বা একটা মিলন হয়ে থাকে বা কনজুগেশন হয়ে থাকে এই ফিমরির মাধ্যমে। এটা হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলার মূলত কাজ হচ্ছে এই যে ব্যাকটেরিয়া সেলটা রয়েছে, সেই ব্যাকটেরিয়া সেলের মোবিলিটিটা ঠিক রাখা। অর্থাৎ সেলের চলাফেরা, একটা সেল এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করবে, সেই চলাফেরার ঠিক রাখার কাজ বা চলাফেরা সাহায্য করার কাজ হচ্ছে এই ফ্লাজেলা। তাহলে আমরা দেখলাম যে ব্যাকটেরিয়ার ডেফিনেশন, ব্যাকটেরিয়া কাকে বলে এবং ব্যাকটেরিয়া দেখতে কেমন হয় এবং ব্যাকটেরিয়ার সেলের যে উপাদানগুলো রয়েছে
সেই উপাদানগুলোর কাজ কি বা বৈশিষ্ট্য কি এটা আমরা জানলাম। এখন আমরা দেখব ব্যাকটেরিয়াল স্পোর কি। এখানে আমরা দেখছি আমাদের একটা ডেফিনেশন লেখা আছে ব্যাকটেরিয়াল স্পোর। Bacterial spore are resistant stage of bacteria produced, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে স্পোরটা রয়েছে এই স্পোরটা এমন একটা ধাপ বা এমন একটা পর্যায় ব্যাকটেরিয়া এটা প্রডিউস করে ঠিক তখন when bacteria are exposed to unfavorable environment, অর্থাৎ ব্যাকটেরিয়া এই ধাপটা তখনই প্রডিউস করে যখন তার এনভায়রনমেন্টটা তার অনুকূলে থাকে না। এখানে কিছু কন্ডিশন রয়েছে, হাইলি রেজিস্ট্যান্ট টু হিট, ডিহাইড্রেশন, কেমিক্যাল এটসেট্রা, অর্থাৎ এমন কোনো জায়গা যেখানে অতিরিক্ত তাপ বা পানি শূন্যতা বা কেমিক্যাল এজেন্ট রয়েছে সেসব জায়গায় ব্যাকটেরিয়া নিজেকে প্রোটেক্ট করার জন্য এই স্পোরটা গঠন করে থাকে। অর্থাৎ আমরা যদি একটু সহজ ভাষায় বা একটু ক্লিয়ার হওয়ার জন্য বলি তাহলে বিষয়টা এরকম, আমি যদি একটা উদাহরণ দিই প্রথমে, যে আমরা মানুষ, আমি যেমন মানুষ, আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য এই যে বাইরে রোদ থেকে, বৃষ্টি থেকে, ঝড় থেকে প্রোটেক্ট করার জন্য আমরা কি করি, আমরা আমাদের জন্য বাসা বাড়ি তৈরি করি। এই যে আমরা যে বাড়ি তৈরি করি, আমরা যে ঘরে থাকি, তো এই ঘরটা হচ্ছে আমাদের একটা স্পোর। তো ঠিক তেমনি ব্যাকটেরিয়া তার নিজের রক্ষার্থে, অর্থাৎ সে নিজেকে প্রোটেক্ট করার জন্য কোন সময়ে আনফেভারেবল এনভায়রনমেন্ট, অর্থাৎ যে এনভায়রনমেন্টটা তার বিপরীতে, তাকে তার সহ্য ক্ষমতার বাইরে, যখন এইরকম কোনো এনভায়রনমেন্ট সে ফেস করে ঠিক তখনই একটা প্রোটিন কোট, অর্থাৎ একটা স্পোর তৈরি করে, যে স্পোরটা হাইলি হিট রেজিস্ট্যান্ট করতে পারে, ডিহাইড্রেশন থেকে তাকে মুক্ত রাখতে পারে, এবং যে কেমিক্যাল এজেন্ট গুলো রয়েছে কেমিক্যাল এজেন্টের দিকগুলো থেকেও ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে থাকে। এখানে আমরা যদি স্পোর দেখতে যাই, স্পোর হচ্ছে মূলত দুই প্রকার, টু টাইপস অফ স্পোর। একটা হচ্ছে আমাদের এন্ডোস্পোর, একটা হচ্ছে এক্সোস্পোর। তাহলে এন্ডোস্পোর কি আর এক্সোস্পোর কি? আমরা স্বাভাবিকভাবে জানি যে এন্ডো অর্থাৎ হচ্ছে ভেতরে, আর এক্সো হচ্ছে বাহিরে। তাহলে এন্ডোস্পোর হচ্ছে এমন একটি স্পোর যে স্পোরটা ব্যাকটেরিয়ার ভেতরে তৈরি হয়, আর এক্সোস্পোর হচ্ছে এমন একটা স্পোর যেটা ব্যাকটেরিয়ার বাইরে তৈরি হয়। তাহলে ভেতরে কিভাবে তৈরি হয় আর বাইরে কিভাবে তৈরি হয়? এই ব্যাকটেরিয়াল স্পোরটা হচ্ছে মূলত একটা প্রোটিন কোট। এখানে যদি আমরা দেখতে যাই যে আমাদের রয়েছে সেল ওয়াল, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, আর এই যে ভিতরে আমাদের রয়েছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। তো এই সাইটোপ্লাজমিক মেমব্রেন এবং সেল ওয়ালের মাঝে একটা প্রোটিন কোট তৈরি করে ব্যাকটেরিয়া, প্রোটিন কোট তৈরি করে। এই যে তার ভেতর যে অর্গানেলস গুলো রয়েছে বা বিভিন্ন যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, সেল ম্যাটেরিয়ালস, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য একটা প্রোটিন কোট তৈরি করে। অর্থাৎ সেল ওয়ালের ভেতরে যে প্রোটিন কোট তৈরি করে, এই জন্য এটার নাম হচ্ছে এন্ডোস্পোর। তাহলে এক্সোস্পোর কি? এক্সোস্পোর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া সেল, এটা হচ্ছে আমাদের সেল ওয়াল। তাহলে সেল ওয়ালের বাইরে, সেল ওয়ালের বাইরে যে আমাদের প্রোটিন কোটটা তৈরি হবে সেটাই হচ্ছে এক্সোস্পোর। তাহলে এন্ডোস্পোর হচ্ছে ভেতরে তৈরি হবে, আর এক্সোস্পোর হচ্ছে সেলের বাইরে তৈরি হবে। তাহলে আমরা দেখলাম যে এন্ডোস্পোর কি এবং এক্সোস্পোর কি। আমরা যদি একটু ছোট্ট একটা পার্থক্য দেখতে যাই তাহলে এখানে আমাদের যে এন্ডোস্পোর রয়েছে এটা হাইলি রেজিস্ট্যান্স হয় মোর দ্যান এক্সোস্পোর, অর্থাৎ এক্সোস্পোরের থেকে অনেক বেশি, কয়েক গুণ বেশি শক্তিশালী হচ্ছে এন্ডোস্পোর।
এখানে আমাদের যে ব্যাকটেরিয়াল স্পোর রয়েছে, ব্যাকটেরিয়াল স্পোরের কিছু মেডিকেল ইম্পর্টেন্স রয়েছে। আমরা যদি সেই ইম্পর্টেন্স গুলো দেখতে যাই, তাহলে এখানে 1 নাম্বার আসবে হাইলি রেজিস্ট্যান্ট এগেইনস্ট হিট কেমিক্যাল অ্যান্টিবায়োটিক। অর্থাৎ আমাদের যে স্পোর গুলো রয়েছে, এই স্পোর গুলো ব্যাকটেরিয়াল হিট, কেমিক্যাল এবং অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ মানবদেহে যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা ব্যাকটেরিয়াল কোনো ডিজিজ হয়, তখন ডক্টর যখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে, আমরা অ্যান্টিবায়োটিক যখন খাবো, তো আমরা যদি ডোজ পূর্ণ করে না খাই, তাহলে কি হবে? কিছু কিছু ব্যাকটেরিয়া থেকে যাবে এবং থেকে যাওয়ার ফলে সে বাঁচার চেষ্টা করবে। বাঁচার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য যে প্রোটিন কোট তৈরি করবে, নিজের যে একটা প্রোটেক্টিভ সিস্টেম তৈরি করবে, সেই জিনিসটাই হচ্ছে ব্যাকটেরিয়াল স্পোর। এখানে রয়েছে স্টেরিলাইজ ইন্ডিকেটর, অর্থাৎ এই বিষয়টা এরকম বোঝায় যে কিছু কিছু স্পোর রয়েছে যেগুলো স্টেরিলাইজেশনের মাধ্যমে ডিস্ট্রয় করা যায়। স্টেরিলাইজেশনেরও কিছু ভাগ রয়েছে। এখন কোন ভাগটা বা কোন নির্দেশক বা কোন ইন্ডিকেটর দ্বারা সেই অটোক্লেভ করতে হবে কিনা, বা আর কোন ধরনের স্টেরিলাইজেশনের মেথড এখানে অ্যাপ্লাই করতে হবে কিনা, সে বিষয়গুলো এখানে চলে আসবে। এটাই বলছে আমাদের স্টেরিলাইজ ইন্ডিকেটর। অর্থাৎ এটা যে ব্যাকটেরিয়াল স্পোর, এটা শুধুমাত্র স্টেরিলাইজেশনের মাধ্যমে, প্রপার স্টেরিলাইজেশনের মাধ্যমেই এই ব্যাকটেরিয়াল স্পোরটা ডিস্ট্রয় করা সম্ভব। সেটা হচ্ছে এর একটা বৈশিষ্ট্য বা ইম্পর্টেন্স। তারপর এখানে রয়েছে ইট ক্যান ডিস্ট্রয়েড বাই অটোক্লেভ। অর্থাৎ এই যে আগের পয়েন্ট যেখানে বলছে স্টেরিলাইজ ইন্ডিকেটর, অর্থাৎ ব্যাকটেরিয়াল স্পোরকে ডিস্ট্রয় করার জন্য বা ধ্বংস করার জন্য স্টেরিলাইজেশনের যে মেথডটা ইউজ করা হয়, সেটা হচ্ছে এই অটোক্লেভ। আরো কিছু মেথড রয়েছে, যেমন হট এয়ার ওভেন রয়েছে, কেমিক্যাল এজেন্ট রয়েছে, এরকম অনেক এজেন্ট রয়েছে। কিন্তু এই ব্যাকটেরিয়াল স্পোরকে ডিস্ট্রয় করতে পারে একমাত্র অটোক্লেভ। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। তাহলে এই গেল আমাদের ব্যাকটেরিয়াল স্পোর টাইপস এবং মেডিকেল ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়াল স্পোর। এখন আমরা দেখব ব্যাকটেরিয়ার কিছু টাইপস। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। আমরা যদি ব্যাকটেরিয়াকে ভাগ করতে যাই, তাহলে অনেক ধরনের ব্যাকটেরিয়া পাবো। তার মধ্যে যে মূল কিছু ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো এখানে দেওয়া আছে। আমরা দেখতে যাই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন কি? অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার আকার আকৃতি, তার ধরন, তার বৈশিষ্ট্য অনুযায়ী যে ব্যাকটেরিয়ার ভাগ করা হয়, সেটাই হচ্ছে মূলত মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। আমরা যদি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন দেখি, তাহলে এখানে আবার আমরা 4টা টাইপস পাবো। 4টা টাইপস। 1 নাম্বারটা হচ্ছে আমাদের কক্কাই। কক্কাই ব্যাকটেরিয়া, যার শেপটা হবে রাউন্ড শেপ, অর্থাৎ গোল গোল রাউন্ড শেপ ব্যাকটেরিয়া। এটা হচ্ছে আমাদের কক্কাই ব্যাকটেরিয়া। কক্কাইয়ের আবার কিছু ভাগ আছে, মনোকক্কাই, ডিপ্লোকক্কাই, এরকম কিছু ভাগ আছে। তারপরে রয়েছে আমাদের ব্যাসিলাই। ব্যাসিলাই হচ্ছে রড শেপ এক ধরনের ব্যাকটেরিয়া, অর্থাৎ এই ধরনের ব্যাকটেরিয়া। তারপরে আছে আমাদের স্পাইরোকেটস। এটা হচ্ছে স্পাইরাল, অর্থাৎ পেঁচানো পেঁচানো আকৃতির এক ধরনের ব্যাকটেরিয়া। তারপর রয়েছে আমাদের ভিব্রিও, অর্থাৎ ভিব্রিও হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যার শেপটা হচ্ছে কমা শেপ। কমা শেপ ব্যাকটেরিয়া একটা মোস্ট কমন উদাহরণ হচ্ছে ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা হচ্ছে এই কমা শেপ ব্যাকটেরিয়ার একটা উদাহরণ। তারপর রয়েছে আমাদের অন দ্য বেসিস অফ গ্রাম স্টেইন। এখানে গ্রাম স্টেইনের উপর ডিপেন্ড করে আবার 2টা ভাগ রয়েছে। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া,
একটা একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তারপরে আছে আমাদের অন দ্য বেসিস অফ অ্যাসিড ফাস্ট। এখানে আবার দুইটা টাইপস আছে, একটা হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। এখানে আছে আমাদের অন দ্য বেসিস অফ স্পোর ফর্মিং, স্পোরের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। অর্থাৎ আমরা একটু আগে যখন ব্যাকটেরিয়াল স্পোর পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে কিছু কিছু ব্যাকটেরিয়ায় স্পোর রয়েছে এবং কিছু কিছু ব্যাকটেরিয়ায় স্পোর থাকে না। কোন কোন ব্যাকটেরিয়া স্পোর থাকে বা কোন কোন ব্যাকটেরিয়া স্পোর থাকে না সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তো যেগুলোতে স্পোর থাকে সেগুলো হচ্ছে স্পোর বিয়ারিং অর্থাৎ স্পোর বহন করে, আর যেগুলোতে স্পোর থাকে না সেটা হচ্ছে নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। তারপরে আছে আমাদের অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট, অর্থাৎ অক্সিজেন রিকোয়ারমেন্ট, অক্সিজেনের প্রয়োজনীয়তা ভেদে ব্যাকটেরিয়াকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এখানে যদি আমরা দেখতে পাই তাহলে মোট 5টা টাইপস রয়েছে। অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার অক্সিজেন প্রয়োজন আছে কি নাই এর উপর ভিত্তি করে আরো 5 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে অব্লিগেট, অ্যারোব। অব্লিগেট অর্থ হচ্ছে যে অবশ্যই প্রয়োজন বা রিকোয়ার্ড, যেটা লাগবেই। আর অ্যারোব অর্থ হচ্ছে উপস্থিতি বা প্রেজেন্ট। তাহলে এখানে হচ্ছে অব্লিগেট অ্যারোব অর্থাৎ রিকোয়ার্ড অক্সিজেন মানে এই ধরনের বা এই ক্যাটাগরির ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকার জন্য বা তার প্রজনন করার জন্য বা তার বংশবৃদ্ধির জন্য অক্সিজেন অবশ্যই প্রয়োজন। তারপরে রয়েছে আমাদের ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। অ্যারোব হচ্ছে আমাদের প্রয়োজন বা উপস্থিতি, আর অ্যানারোব হচ্ছে আমাদের অনুপস্থিতি। তাহলে এখানে বলছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ফ্যাকাল্টেটিভ অর্থ হচ্ছে যে সুযোগ সুবিধা মতো। তাহলে এখানে বলছে যে উইথ অর উইদাউট অক্সিজেন, অর্থাৎ এই ক্যাটাগরির যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলো অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে এবং অক্সিজেনের অনুপস্থিতিতেও বাঁচতে পারে। তারপরে রয়েছে আমাদের অব্লিগেট অ্যানারোব। অব্লিগেট অর্থ তো বললাম যে অবশ্যই, আর অ্যানারোব অর্থ হচ্ছে অনুপস্থিতি। তাহলে অব্লিগেট অ্যানারোব হচ্ছে অ্যাবসেন্ট অফ অক্সিজেন, অর্থাৎ এই ক্যাটাগরির যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলো অক্সিজেনের অনুপস্থিতিতে বেঁচে থাকে। অর্থাৎ এখানে যদি অক্সিজেন উপস্থিত হয় তাহলে কিন্তু তারা মারা যাবে। তাহলে এই ব্যাকটেরিয়া গুলো অক্সিজেনের অনুপস্থিতিতেই বেঁচে থাকে। তারপরে রয়েছে আমাদের অ্যারোটলারেন্ট অ্যানারোব। এখানে হচ্ছে যে গ্রো বা ডাজ নট ইউজ ইট, অর্থাৎ তারা আমাদের আশপাশে বা আমাদের পরিবেশেই থাকবে কিন্তু তারা বেঁচে থাকার জন্য কোনো ধরনের অক্সিজেন ব্যবহার করবে না। এটা হচ্ছে আমাদের অ্যারোটলারেন্ট অ্যানারোব। তারপর রয়েছে আমাদের মাইক্রো অ্যারোফিলিক। মাইক্রো অ্যারোফিলিক, মাইক্রো অর্থ আমরা জানি যে হ্যাঁ ক্ষুদ্র, এবং অ্যারোফিলিক অর্থ হচ্ছে যে ব্যবহার বা বেঁচে থাকে এরকম। তাহলে মাইক্রো অ্যারোফিলিক হচ্ছে লো কনসেন্ট্রেট অক্সিজেন, অর্থাৎ এই ক্যাটাগরির যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলো কম অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে। অর্থাৎ যেসব জায়গায় অক্সিজেনের লেভেলটা কম সেসব জায়গায় এরা বংশ বিস্তার করে থাকে। তারপর রয়েছে আমাদের অন দ্য বেসিস অফ পজিশন অফ সেল, অর্থাৎ সেলের পজিশন, যে ইন্ট্রাসেলুলার আর এক্সট্রাসেলুলার, অর্থাৎ সেলের বাইরে বা সেলের ভিতরে। তারপর রয়েছে আমাদের অন দ্য বেসিস অফ টেম্পারেচার, তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিছু আমাদের ভাগ রয়েছে, যেমন কম তাপমাত্রায় কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে, মাঝারি ধরনের তাপমাত্রায় কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে, এবং হাইলি বা অনেক উচ্চ তাপমাত্রায় কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে। তারপরে আছে আমাদের অন দ্য বেসিস অফ প্রেজেন্ট অফ সেল, অর্থাৎ আমরা কিছু কিছু সেল পাবো যাদের সেল ওয়াল থাকতে পারে এবং কিছু কিছু সেল আমরা ব্যাকটেরিয়া পাবো যাদের সেল ওয়াল টোটালি থাকবে না। তাহলে সেলের উপর ডিপেন্ড করে দুইটা ভাগ, একটা হচ্ছে উইথ সেল এবং একটা হচ্ছে অ্যাবসেন্ট অফ সেল, অর সরি অ্যাবসেন্ট অফ সেল ওয়াল, অর্থাৎ প্রেজেন্ট অফ সেল এবং অ্যাবসেন্ট অফ সেল। তাহলে এই গেল আমাদের ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া।
তাহলে আজকে আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে আমাদের যে বেসিক কিছু ধারণা বা বেসিক কিছু জানার বিষয়, সে বিষয়গুলো আমরা আজকে অবগত হলাম। আমরা আগামী ক্লাসে ব্যাকটেরিয়ার আরো কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।